প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের স্বাস্থ্য বিষয়ক প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। দর্শক, আজকে আমরা কথা বলবো কান পাকা রোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মাজারুল শাহীন। তিনি অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার মাজারুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। ডাক্তার মাজারুল, প্রথম আপনার কাছে প্রশ্ন, আমরা কিন্তু ছোটোবেলা অনেক দেখেছি কান গলা রোগ বলতাম, কান পাকা রোগ বলতাম, আসলে এটা কি কারণে হয়? কান পাকা রোগ একটি খুবই সাধারণ এবং কমন সমস্যা, এবং আমরা বলে থাকি যে বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ, তাদের অন্ততপক্ষে 4-6% শিশু বা অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে এই রোগ বিদ্যমান। কান পাকা রোগ প্রকৃতপক্ষে দুই ধরনের। একটা হচ্ছে আমরা বলি দীর্ঘমেয়াদী কান পাকা রোগ বা দীর্ঘমেয়াদী কানের মধ্যকর্ণের প্রদাহ। আরেকটি হচ্ছে স্বল্পমেয়াদী বা অল্প সময়ের মধ্যে হয়েছে, যেটাকে আমরা বলি অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। আর দীর্ঘমেয়াদী হলে আমরা বলে থাকি ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। আমাদের আগে একটা ধারণা ছিল যে পুকুরে ডুব দিলে কানে পানি ঢুকে গেলে এটা হতো, আসলে এর পিছনে কি কারণ আছে? অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া হচ্ছে এমন একটি রোগ যেখানে মধ্যকর্ণে পুজ হয়, সেই পুজটা মধ্যকর্ণে জমে কিছু কিছু উপসর্গ তৈরি করে, যেমন তীব্র ব্যথা, কান তালা লেগে যাওয়া, তারপরে মধ্যকর্ণ এবং বহিকর্ণের মাঝখানে থাকে হচ্ছে কানের পর্দা, এটা ফেটে যায়, ফেটে গিয়ে পুজটা বহিকর্ণে চলে আসে। এটা হচ্ছে অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া বা স্বল্পমেয়াদী কান পাকা রোগ। প্রকৃতপক্ষে সকল দর্শকদের এই বিষয়টা জানা উচিত যে মধ্যকর্ণের সাথে আমাদের নাকের পিছনে যে অংশ থাকে, নেজোফেরিংস বলি, সেটার একটা যোগাযোগের রাস্তা আছে, সেটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। সাধারণত এই স্বল্পমেয়াদী কান পাকা রোগ হচ্ছে সর্দি বা নাক বন্ধ, সেটার ফলশ্রুতিতে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সর্দির পরে নাকের সাথে কানের যে যোগাযোগের রাস্তাটি থাকে, সেটির নাকের অংশটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে মধ্যকর্ণে এক ধরনের ব্লকড বা নিম্নচাপ তৈরি হয়। সেই নিম্নচাপের ফলে কানের ভিতরে একসময় সিক্রেশনস জমে, সেটার মধ্যে জীবাণু জন্ম হয়, এবং সেই জীবাণু জন্ম হওয়ার পরেই কানে তীব্র ব্যথা শুরু হয়, এবং একসময় কানের পর্দাটা ফেটে পুজটা কানের রাস্তায় চলে আসে। এটা হচ্ছে স্বল্পমেয়াদী কানের বিষয়। আরও কিছু বিষয় হলে স্বল্পমেয়াদী কানের রোগ হতে পারে, যেমন আপনি কান খোঁচাখুচি করলেন, কটন বাড, কাঠি বা ক্লিপ, তারপরে চুল বাঁধার ক্লিপ, চাবির রিং, এই সমস্ত ব্যবহার করে আমরা অনেকেই কান পরিষ্কার করার চেষ্টা করে থাকি। সেটার কোনো অসতর্ক মুহূর্তে আপনার কানের পর্দায় আঘাত করতে পারে। আঘাত করলে পর্দাটা ছিদ্র হয়ে যায়। পরবর্তীতে বাইরে থেকে যে কোনো জীবাণু বা কানে পানি ঢুকলো, সেই জীবাণু মধ্যকর্ণে প্রদাহ তৈরি করতে পারে। এটাও এক ধরনের স্বল্পমেয়াদী কান পাকা রোগ। এই স্বল্পমেয়াদী কান পাকা রোগ বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রেই সঠিকভাবে চিকিৎসা করলে একদমই ভালো হয়ে যায়, স্থায়ীভাবেই ভালো হয়ে যায়। আরেক ধরনের দীর্ঘমেয়াদী কান পাকা রোগ আছে, সেটা হচ্ছে কানের মধ্যকর্ণে কোলেস্টেটোমা নামে একটা জিনিস তৈরি হয়, যেটা মধ্যকর্ণের যে সমস্ত শ্রবণের ছোট ছোট হাড় থাকে, সেগুলোকে ভেঙে ফেলে বা ধ্বংস করে ফেলে। ফলশ্রুতিতে কানের মধ্যকর্ণে এক ধরনের খারাপ ধরনের ইনফেকশন হয়ে যায় এবং রোগীদের শোনার ক্ষমতা কমে যায়। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কান রোগের হওয়ার কারণ। তো সেক্ষেত্রে তার যে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে কানের যে রোগটা হলো, এটা আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আপনারা নিশ্চিত হন কিনা? আমরা এই ইতিহাস এবং কানের অটোস্কোপি নামক একটা পরীক্ষা আছে, যেটা আমরা অটোস্কোপ দিয়ে করে থাকি। সেটা দিয়ে যখন দেখি যে কানের পর্দাটা লালচে, মাঝখান দিয়ে একটা ছোট ছিদ্র, এটার ভিতর দিয়ে পুজ আসতেছে, এটা প্রকৃতপক্ষে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না। কিন্তু দীর্ঘমেয়াদী যাদের কানের পাকা রোগ থাকে, এ সমস্ত রোগীরা আমাদের কাছে এসে বলে, স্যার আমার ছোটোবেলা থেকেই কান পাকছে। কিছু কিছু রোগী বলে, স্যার সর্দি লাগলেই কান পাকছে। কিছু কিছু রোগী বলে, স্যার আমার কান শুধু পাকেই না, দুর্গন্ধও হয়। কিছু কিছু রোগী বলে, স্যার আমি তো অনেক দিন কানে কম শুনি। আমার পরিবারের সদস্যরা বলে, আপনারা তো কম শোনেন। এই দীর্ঘমেয়াদী কান পাকা রোগের দুইটা ধরন আছে। একটা হচ্ছে আমরা বলি নিরাপদ বা সেফ,
আর একটা হচ্ছে অনিরাপদ। তো অনিরাপদটা সাধারণত কোলেস্টেটোমা নামক যে জিনিস থাকে সেটার সাথে সম্পর্কিত থাকে। তো এগুলোর ক্ষেত্রে ইতিহাস এবং ক্লিনিক্যাল পরীক্ষা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী কান পাকার ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা একটু আধুনিক ইমেজিং করলে আমরা আরও নিশ্চিত করে বলতে পারি যে দীর্ঘমেয়াদী কান পাকা রোগটা কি সাধারণ পর্যায়ে আছে না কোনো জটিলতা তৈরি করে ফেলেছে অলরেডি। কিছু কিছু ক্ষেত্রে যদি রোগীরা কানে কম শোনার কথা বলে আমরা কানের অডিওমেট্রি পরীক্ষা করে থাকি। সেই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি রোগীর ওই সময়ে কতটুকু কানে কম শুনছে বা অপারেশন করলে রোগীর কতটুকু ভালো হবে এই বিষয়ে আমরা রোগীদেরকে ধারণা দিতে পারি। আসলে ট্রিটমেন্ট আপনার কী দিয়ে থাকে? আমি আগেও বলেছি স্বল্পমেয়াদী কান পাকা রোগ চিকিৎসা করলে 95% রোগী 2 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। বাকি যে 5% আছে তাদেরকেও যদি আমরা চিকিৎসা করি ভালো হয়ে যায়। কোলেস্টেটোমা বা দীর্ঘমেয়াদী কানের উপর একটা বিশেষ রূপ আছে। এটা হচ্ছে প্রকৃতপক্ষে ডাক্তার সাহেবদের জন্য একটা চ্যালেঞ্জ এবং এটা থেকে জীবন হানিকর কোনো জটিলতাও তৈরি হয়, যে জন্য এটার নাম হচ্ছে অনিরাপদ কানের রোগ। যদি দীর্ঘমেয়াদী কানের রোগ কোলেস্টেটোমা না থাকে, পর্দায় যে ছিদ্র এটা কোলেস্টেটোমা না থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আধুনিক যে চিকিৎসা আছে কানের পর্দা জোড়ার অপারেশন অথবা কানের পর্দা জোড়া এবং শ্রবণ শক্তি বৃদ্ধির অপারেশন, যেটার নাম মারিঙ্গোপ্লাস্টি অথবা টিম্পেনোপ্লাস্টি, এটা করলেই নিরাপদ দীর্ঘমেয়াদী যে কানের রোগ সেটার চিকিৎসা হয়ে যায়। কিন্তু অনিরাপদ যে দীর্ঘমেয়াদী কানের রোগ যেটাতে কোলেস্টেটোমা থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই করে থাকি। সেটা হলে আমরা বুঝতে পারি কানের এই রোগটা মধ্যকর্ণ বা অন্তকর্ণ শ্রবণ শক্তি সেখানে কতটুকু গিয়েছে। এটার অপারেশন হচ্ছে একটু জটিল অপারেশন, যেটা আমরা বলি কানের পিছনের দিকে কেটে কানের পিছনের যে হাড় সেই হাড়ের ভিতর দিয়ে আমরা মধ্যকর্ণে আসি, কানের পিছনের যে হাড় সেটার ভিতর থেকে জীবাণুগুলোকে পরিষ্কার করি এবং একটি নতুন গ্রাফট বা পর্দা দিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা নিরাপদ হয়ে যায়, তাদের শোনার ক্ষমতা যেটুকু আছে সেটুকু থাকে, কিছু কিছু ক্ষেত্রে উন্নত হয় এবং রোগীদের যে মরণ হতে পারে, অনিরাপদ যে সমস্ত জটিলতা হতে পারে সেগুলো থেকে রোগীরা মুক্ত হয়ে যায়। এই অপারেশনটা আসলে কোনো জটিল কিনা অথবা এই অপারেশন আমাদের দেশে সব জায়গায় হয় কিনা বা সরকারিভাবে কোনো উদ্যোগ আছে কিনা? প্রতিটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজেই এই অপারেশন করার জন্য একটি বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়, যেটার নাম হচ্ছে অপারেটিং মাইক্রোস্কোপ। সে মাইক্রোস্কোপ যদি কোনো হাসপাতালে থাকে, প্রতিটা স্থানে ইএনটি বিশেষজ্ঞের পদ আছে। আজকাল বেশিরভাগ চিকিৎসকরাই আধুনিক এই টিম্প্যানোপ্লাস্টি বা মারিঙ্গোপ্লাস্টি এর সাথে জানে, এরা করতে পারে, প্রশিক্ষিত, এবং এই অপারেশনগুলো থানা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, মেডিকেল কলেজ পর্যায়ে বিদ্যমান। মূল সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে সরকারি সেটআপে এই অপারেটিং মাইক্রোস্কোপ বা তৎসহ যে অন্যান্য ছোটোখাটো যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলো না থাকার কারণে অনেক ক্ষেত্রে কিছুটা হতে অসুবিধা হচ্ছে। সেগুলোকে যদি অ্যাভেলেবল করতে পারি, প্রায় 1000 বাংলাদেশে নাক কান গলার চিকিৎসক আছে, তারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এই অপারেশনগুলো করতে পারেন এবং আমাদের রোগীদের যে কান দিয়ে পুষ পড়ার সমস্যা, শ্রবণের সমস্যা, সেগুলো থেকে আমাদের রোগীদেরকে মুক্ত করতে পারেন। টিম্প্যানোপ্লাস্টি যেটা বলছেন যে কানের পর্দা ছিদ্র হয়ে গেল, এটা আসলে প্রসিডিউরটা কি? কিভাবে আপনারা এটা কি পর্দা রিপ্লেস করেন নাকি ছিদ্রটা জোড়া লাগিয়ে দিয়ে আসে? আমাদের মূল কাজ হচ্ছে যে জায়গায় টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দার মধ্যে ছিদ্রটা থাকে তার নিচে রোগীর শরীরের অংশই একটি গ্রাফট আমরা বসিয়ে দিই সেই সূক্ষ্ম যন্ত্র দিয়ে। শরীর প্রাকৃতিকভাবেই সেই গ্রাফটের উপরে নতুন একটি এপিথেলিয়াল লেয়ার তৈরি করলেই পর্দার যে ছিদ্রটা থাকে সেটা জোড়া লেগে যায়। অনেকে প্রশ্ন করতে পারে যে এই গ্রাফট আমরা কোত্থেকে পাবো? প্রকৃতপক্ষে আমরা যে ইনসিশন বা যে মাধ্যম দিয়ে কানের মধ্যকর্ণে অপারেশনের জন্য প্রবেশ করি সেটাকে পাশেই থাকে হচ্ছে এক ধরনের গ্রাফট, সেটা হচ্ছে টেম্পোরালিস মাসেল বলে একটা মাসেল থাকে কানের ঠিক উপরে। এটার উপরে আল্লাহ প্রাকৃতিকভাবেই একটি পাতলা পর্দা দিয়েছেন, সেটা সামান্য অংশ একটু কেটে আমরা বসিয়ে দিলেই সেই অংশ জোড়া লেগে যায়। এছাড়াও আরও বিভিন্ন অংশ শরীরের আমরা ইচ্ছা করলে লাগাইতে পারি। যেমন খুবই ছোটো ছিদ্র হইলে কানের যে লতি আছে, লতি থেকে সামান্য একটু ফ্যাট নিলাম, ফ্যাট বসাই দিলেও ছোটো ছিদ্র জোড়া লেগে যেতে পারে। এছাড়া কানের যে গড়ন থাকে, কানের গড়নের মধ্যে একটা তরুণাস্থি থাকে যা কার্টিলেজ বলে থাকি আমরা, সেই কার্টিলেজকে আমরা ছোটো একটা অংশ নিয়ে এটার স্লাইস করে বা পাতলা করে আমরা যদি
এই গ্রাফটের মতো বসিয়ে দিয়ে এটা জোড়া লেগে যায়। আমাদের শরীরের যে হিলিং প্রক্রিয়া বা জোড়া লাগার যে ন্যাচারাল প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আপনি শুধু একটি গ্রাফটের মাধ্যমে এনহান্স করে দিবেন। শরীর নিজে থেকে এটাকে জোড়া লাগিয়ে দেবে। ডাক্তারদের কাজ হচ্ছে গ্রাফটাকে সঠিকভাবে প্রতিস্থাপন, শরীর নিজেই এটাকে সঠিকভাবে জোড়া লাগিয়ে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। ককলিয়ার ইমপ্লান্ট একটা শব্দ আমরা প্রায় পাই, ককলিয়ার ইমপ্লান্ট। কোন কোন ক্ষেত্রে আমরা ককলিয়ার ইমপ্লান্ট করি কানে? আপনি যথার্থই বলেছেন, ককলিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশে এই প্রজেক্টটি গত 2013 সালের পরবর্তীতে শুরু হয়েছে। এই প্রজেক্টটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন। এটা নিয়ে বাংলাদেশের প্রায় 7-8টা মেডিকেল কলেজ, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই কাজগুলো হচ্ছে। ককলিয়ার ইমপ্ল্যান্ট করা হয় সাধারণত যে বাচ্চাগুলা বধিরতায় ভোগে। আপনারা জানেন একটি বাচ্চা নানা কারণে বধির হয়ে জন্মগ্রহণ করতে পারে। যে বাচ্চা বধির হয়ে জন্মগ্রহণ করবে সে বাচ্চার স্পিচ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে না। তো একটা বাচ্চা যদি স্পিচ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ না করে, বধির হয়ে জন্মগ্রহণ করে এবং তৎপরবর্তী রিহেবিলিটেশন না হয়, তাহলে সেই বাচ্চাগুলো শারীরিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলেও প্রকৃতপক্ষে সমাজের একটি বোঝা হয়ে যায় এবং তাদের সমাজে যে কন্ট্রিবিউশন করার কথা ছিল, দেশের অর্থনীতিতে যে তাদের অবদান যুক্ত হওয়ার কথা ছিল, সেটা না হয়ে এটা সমাজের জন্য একটি বোঝা হয়, পরিবারের জন্য বোঝা হয়, দেশের জন্য একটি বোঝা হয়। সেই লক্ষ্যেই 5 বছরের নিচের বাচ্চাদের যারা বধিরতা নিয়ে জন্মগ্রহণ করে বা অন্য কোনো কারণে বধির হয়ে যায়, তাদেরকে আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করে থাকি। এটি একটি আধুনিক যন্ত্রপাতি যা সারা পৃথিবীতে হচ্ছে। এই যন্ত্রের সাধারণত 2টা অংশ থাকে, একটাকে বলি বাহিরের অংশ, আরেকটা হচ্ছে ইনার অংশ। তো আপনারা জানেন যে বাচ্চাগুলো জন্মগতভাবে বধির হয়ে জন্মগ্রহণ করে, তাদের বহিকর্ণ ঠিক থাকলেও, মধ্যকর্ণ ঠিক থাকলেও প্রকৃতপক্ষে অন্তকর্ণ বা স্নায়বিক অংশটা নষ্ট থাকে। সেক্ষেত্রে বাইরে থেকে শব্দ যদি ভিতরে না পৌঁছায়, তাহলে স্নায়ুগুলো স্টিমুলেশন হয় না, তাদের স্নায়ুগুলো মরে যায়। সেক্ষেত্রে আমরা সেই স্নায়ুগুলোকে স্টিমুলেট করার জন্য যে অন্তের ভিতরের যে অংশটা থাকে, আমরা সরাসরি ককলিয়াতে একটা অংশ বসিয়ে দিই। বাইরের যে অংশটা, সেটাকে আমরা রিসিভার বলি। রিসিভার বাইরের শব্দগুলোকে গ্রহণ করে এবং ম্যাগনেটিক অংশের মাধ্যমে সে ভিতরেরটার সাথে কানেক্টেড থাকে। সেই বাইরের রিসিভারটা ম্যাগনেটিক অংশটাকে স্টিমুলেট করে, সেই ইম্পালস বা শব্দর যে তাড়না সেই ইমপ্ল্যান্টের মাধ্যমে সরাসরি অন্তকর্ণকে স্টিমুলেট করলে সেই স্টিমুলেশনটা ব্রেনের মধ্যে ককলিয়ার নার্ভের মাধ্যমে পৌঁছায়। তো এতে করে জন্মগত বধির যে বাচ্চাগুলো থাকে, তারা তাদের মিনিংফুল জীবন ফেরত পায়। এখানে একটা উল্লেখযোগ্য অংশ যেটা সবাইকে জানা উচিত, শুধুমাত্র ককলিয়ার ইমপ্ল্যান্ট করে ফেললেই একটা বাচ্চা বধিরতা মুক্ত হয় না। ককলিয়ার ইমপ্ল্যান্টের পরে একটি বাচ্চাকে প্রায় 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে 1.5 বছর অডিটরি ভার্বাল থেরাপি নামে একটি রিহেবিলিটেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে চায়। এই রিহেবিলিটেশন প্রসেস যদি কেউ না অংশগ্রহণ করে, তাহলে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রকৃতপক্ষেই মিনিংফুল হয় না। কিন্তু যারা এই 1-1.5 বছর অডিটরি ভার্বাল থেরাপির মধ্য দিয়ে যায়, সেগুলো বাচ্চারা প্রায় সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়, প্রায় সাধারণ স্কুলেও যেতে পারে এবং তারা সমাজে পরবর্তী জীবনে ইকোনমিক কর্মকাণ্ড সহ মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারে। এই যে ককলিয়ার ইমপ্লান্ট আপনি বলছেন যে আমাদের অনেকগুলো মেডিকেল কলেজেই হচ্ছে, তো এটা কি যেহেতু 5 বছরের নিচে বাচ্চাদের একটা প্রজেক্ট আকার আপনারা দাঁড় করিয়েছেন, তো এটা কি আসলে বিনামূল্যে হয় অপারেশনটি, না এটা কোনো টাকার প্রয়োজন হয়? এটি বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রজেক্ট। প্রকৃতপক্ষে এই যে একটি ইমপ্ল্যান্ট এক একটি রোগীকে দেওয়া হয়, ককলিয়ার ইমপ্ল্যান্টের কতগুলো সিলেকশন ক্রাইটেরিয়া আছে। আমরা যখন অন্য কোনো উপায়ে রোগীকে সাহায্য করতে না পারি, তখনই হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট। একটি ককলিয়ার ইমপ্ল্যান্টের দাম আমরা যখন কিনি বা সরকার যখন কিনে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে, কখনো 7 লাখ, কখনো 8 লাখ, কখনো 9 লাখ, বিভিন্ন একটি ইমপ্ল্যান্টের দাম। তো
বিভিন্ন মডেল অনুযায়ী বিভিন্ন দাম হয়, এভারেজ দাম 8 লাখ 9 লাখ এরকম থাকে। প্রকৃতপক্ষে এটা বহন করা বাংলাদেশের মতো আর্থসামাজিক দেশে, একটি উন্নয়নশীল দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগীদের পক্ষে বহন করা সম্ভব হয় না। এবং এগুলো যাদের হয় বেশিরভাগই হচ্ছে নিম্ন আয়ের মানুষের হয়। সরকার এই কর্মসূচির মাধ্যমে, ককলিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচির মাধ্যমে এই যন্ত্রটি নির্ধারিত বা উপযোগী বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে। যাদের নিম্ন আয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র 15,000 টাকা রুগী প্রদান করে, সেই টাকাটা সরকারি রাজস্ব হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব হিসাবে জমা হয়। তাহলে এবং এই যে অপারেশন, ডাক্তারদের খরচ বা ডাক্তারদের যে সেবা পুরোটাই ফ্রি, ইমপ্ল্যান্ট ফ্রি, শুধুমাত্র সরকার 15,000 টাকাই পায়। এবং অপারেশনের পরবর্তী যে 1-1.5 বছর যে অডিটরি ভার্বাল থেরাপি, এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্য হয়। আমরা যেটা লক্ষ্য করি এবং ক্ষেত্র বিশেষে দুঃখও পাই, আমাদের অনেক বাবা মা এই ইমপ্ল্যান্টটা বাচ্চার গ্রহণ করেন এবং অডিটরি ভার্বাল থেরাপি কয়েক মাস দিয়েই চলে যান। তাদের হয়তো অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা থাকে, কিন্তু এই প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ না করে তাহলে এই যে 9 লাখ 10 লাখ টাকা দামের একটি ইমপ্ল্যান্ট রোগীর একটি বাচ্চার কানের মধ্যে দেওয়া হলো, তা কিন্তু অনেক ক্ষেত্রেই অনর্থক বা মিনিংলেস হয়ে যায়। এটা গেল আপনার বাচ্চাদের ক্ষেত্রে। আর আমরা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দেখি বধিরতার একটা কারণ হলো যারা সিনিয়র সিটিজেন তারা অনেকেই কানে শুনছে না, তো তাদের ক্ষেত্রে আপনারা হিয়ারিং এইডের একটা পরামর্শ দিয়ে থাকেন। তাদের বিষয়টা আসলে একটু বলতেন। বয়স একটি প্রাকৃতিক ইস্যু। আমরা বলি প্রেস বায়োকুসিস, আপনাদের চোখের ডাক্তার সাহেবরা বলেন প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়াটা হচ্ছে 40-এর পরে মানুষ চোখে একটু কম দেখে। আর আমাদের ইএনটির ডাক্তারদের ক্ষেত্রে বলি প্রেস বায়োকুসিস 55 অ্যান্ড অনওয়ার্ডস। ন্যাচারাল কারণে মানুষের কানের যে স্নায়বিক অংশ, যেটা দিয়ে শব্দগুলো রিসিভ হয় এবং শব্দ তরঙ্গ স্নায়ুর মধ্য দিয়ে ব্রেনে শব্দর প্রাপ্তির অনুভূতি তৈরি করে, সেই অংশটার একটা ন্যাচারাল ক্ষয় হয়, ন্যাচারাল ক্ষয়গ্রস্ততা তৈরি হয়। যাদের ডায়াবেটিস থাকে বা যাদের অন্য কোনো কারণে মানে ইমিউনো কম্প্রোমাইজড, যারা ক্যান্সারের রোগী, রেডিওথেরাপি পেয়েছে বা অন্য কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগের হিলিং সিস্টেমটা দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে আরও আগেও হতে পারে। আমরা ধরে নিই সাধারণত 55-এর পরে এই পরিবর্তনটা শুরু হয়। 65-এর দিকে রোগীরা প্রথম এসে বলে, স্যার আমরা তো কানে কম শুনছি। কীভাবে বুঝছেন? স্যার আমার তো বাসায় নাতি নাতকররা কথা বলে, আমি অনেক কিছুই মিস করি। বা বাসায় নাতিরা আসছে, আমার সাথে কথা বলতে যাচ্ছে, আমি অনেক শব্দ মিস করছি। কিছুক্ষণ পর দেখা যায় না আমার নাতি বা নাতনিরাও আমার কাছেই আসতেছে না, কারণ আমি ওদের সাথে কমিউনিকেট করতে পারছি না। এটা একটা সামাজিক এবং পারিবারিক সমস্যা তৈরি করে এবং এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। যেহেতু স্নায়ু ক্ষয় হয়, আপনারা জানেন স্নায়ুবুক যে কোষগুলো, এগুলোকে আমরা বলি স্টেবল সেল, এগুলা বিভাজনের ক্ষমতা নাই এবং একবার যদি মরে যায় আসলে প্রকৃতপক্ষে মরেই যায়। এটার একটাই চিকিৎসা, সেটা হচ্ছে হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র প্রদান করা। আজকাল যে হিয়ারিং এইডগুলো আমরা ব্যবহার করি বা যেগুলো রোগীদেরকে প্রেসক্রাইব করি, এগুলা কম্পিউটার দিয়ে প্রোগ্রামেবল, মানে আপনার যে ফ্রিকোয়েন্সিতে যতটুকু লস, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে সেই ফ্রিকোয়েন্সিতে ততটুকুই ইনক্রিমেন্ট করে দেওয়া হয়, যাতে করে চশমার যেরকম পাওয়ার 1.25, ঠিক কানের ক্ষেত্রেও যে 250 হার্টসের ক্ষেত্রে তার 50 ডিবি লস, 2000-এর ক্ষেত্রে তার 45 ডিবি লস, 4000-এর ক্ষেত্রে তার 30 ডিবি লস, ঠিক একদম পার্টিকুলারলি সঠিকভাবেই একটি কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আমরা এরকম প্রোগ্রাম করে দিতে পারি। এই ডিজিটাল প্রোগ্রামেবল হিয়ারিংয়ের যদি কোনো বধির বা বয়স্ক বধির কোনো ব্যক্তি ব্যবহার করেন, তিনি প্রায় স্বাভাবিক শোনার ক্ষমতা অর্জন করতে পারেন এবং পরিবারে বোঝা না হয়ে পরিবারের সদস্যের কাছে একজন ইউজফুল সদস্য হিসেবে বিবেচিত হতে পারেন। অনেক ধন্যবাদ ডাক্তার মাহাজারুল শাহীন, আপনি যে উত্তরগুলো দিলেন, যে আসলে আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করি, কান পাকা রোগের কথা চিন্তা করি, আমরা যদি বাচ্চাদের ককলিয়ার ইমপ্ল্যান্টের কথা চিন্তা করি, সিনিয়র সিটিজেনদের আমরা যদি হিয়ারিংয়ের কথা চিন্তা করি, তাহলে এটা আসলে আমাদের সমাজের জন্য তারা আসলে বোঝা হয়ে দাঁড়াবে না, আমাদের সমাজে তারা একটা অর্থবহ মানুষ হিসেবে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, কান পাকা রোগ অথবা কানে কম শোনা অথবা বধিরতা, আসলে এটা আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, ইন্ডিভিজুয়ালাইজড। আপনি ডাক্তারের পরামর্শ নিন, আপনি কী কারণে বধির হয়েছেন জেনে নিন এবং তার সঠিক চিকিৎসা গ্রহণ করলে আপনি সমাজে একজন মানুষ হিসেবে দাঁড়াতে পারবেন। দর্শক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।